অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা ভ্রমণ উপন্যাস বিনি সুতোয়। উপন্যাসটা আমি মোট ৮টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ৩টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। আজকে আমি সবার জন্য পড়ছি উপন্যাসটির ৪র্থ পর্ব। আমি উঠে দাঁড়ালাম। জানি এই দুই প্রাক্তন ব্যবসায়ী এখন শুধু স্মৃতি হাতড়াবে। দু পকেটে হাত ঢুকিয়ে রাস্তায় হাঁটছিলাম। একটার পর একটা ক্যাসিনো সামনে পড়ছে। সেখানকার কত রকমের বিনি পয়সায় কিছু পাইয়ে দেবার বিজ্ঞাপন। সিজার, ট্রাম্প চোখে পড়ল। ঢুকলাম তাজমহলে। ইন্দ্রসভা দেখিনি, কিন্তু শ্বেতপাথরের এই ক্যাসিনোটিতে ১.৫খানা ফুটবল মাঠ ঢুকে যায়। এখানকার খদ্দেরদের চেহারা আলাদা। $10 ভাঙিয়ে ২০টা ৫০ সেন্টের টোকেন নিয়ে একটা স্লটের সামনে টুলে বসলাম। ১, ২, ৩ করে ৮টা টোকেন গিলে ফেলল মেশিন। হাতল টানছি, কোনো নম্বরই অর্থবান হচ্ছে না। ৪টে ৭ একসঙ্গে ঘুরে গেলে $২,০০০ পাওয়া যাবে। ৯ নম্বর টোকেন ফেলে টানতেই শব্দ হলো, ঝনঝন। আহ, পয়সা পড়ছে। ২০টা টোকেন, অর্থাৎ $10। তার মানে আমার লাভ $১০.৫। টোকেন কুড়িয়ে পকেটে ফেললাম। একসঙ্গে ২টো টোকেন ফেললে পেমেন্ট হলে দ্বিগুণ হবে। সুন্দরী স্বল্পবসনা বুকের নিচে ট্রে ঝুলিয়ে জিজ্ঞাসা করে গেল কোনো পানীয় চাই কিনা। জানতাম না এগুলো বিনামূল্যে পাওয়া যায়, তাই না বললাম। টোকেন ফেলছি এবং কোনো সাড়া নেই। হাতে যখন মাত্র ২টি অবশিষ্ট, তখন শব্দ হলো। ৫০টি পড়ল, মানে $২৫। আমার লাভ হলো $১৬। এখন হোটেলে ফিরে গেলে কিরকম হয়? পাশের মেশিনে যিনি বসেছিলেন তিনি হাসলেন। তোমার কপাল দেখছি খুব ভালো। কেন তুমি $১ মেশিনে বসছো না? বসা উচিত। তাই উঠে পড়লাম। ৫০-এর টোকেন $১ পরিবর্তন করিয়ে নিলাম চেঞ্জ কাউন্টার থেকে। $১ মেশিন। একটা টোকেন মানে $২০। ২৬টা আছে। মাঝে মাঝে পাচ্ছি, মাঝে মাঝে যাচ্ছে। একসময় $৭০ হলো। কিছুক্ষণ বাদেই পকেট খালি। উঠছি, পকেটের নোট ভাঙিয়ে টোকেন কিনছি। রাত তখন ৩টে। এমন ঘোরের মধ্যে সময় কেটেছে, কোনো দিকে খেয়ালই নেই। এখানকার মেশিনের ওপরে সাহায্যকারিনী আছে, তারাই টোকেন এনে দেয়। আবিষ্কার করলাম আমি ৪৫০ হাঁটছি। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেও ঘাম বেরিয়ে গেছে। হঠাৎ শীত শীত করতে লাগলো। এত টাকা হেরেছি, আমি এখন কি করব? উঠে দাঁড়াতেই সুন্দরী সাহায্যকারিনী আমার দিকে ঘুরে দাঁড়ালো। এ কি, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছেন? আরো কিছুক্ষণ চেষ্টা করুন। আমি হাসলাম। মনে মনে বললাম, অনেক হয়েছে। আমি উঠতেই এক শীর্ণা বৃদ্ধা এসে আমার টুলে বসলেন। বাইরে বেরোবো বলে সবে হাঁটতে শুরু করেছি, এমন সময় ঝনঝন শব্দ শুরু হলো। ঘাড় ঘুরিয়ে দেখলাম এতক্ষণ যে মেশিনে আমি টোকেন ঢালছিলাম তার উপরের লাল আলোটা দপদপ করছে। আমাকে দাঁড়াতে দেখে সেই সাহায্যকারিনী চিৎকার করে উঠল, আপনাকে বললাম আর একটু খেলুন। দেখুন, ওই মেশিনে $১ টোকেন ফেলতেই সেমি জ্যাকপট পেমেন্ট হচ্ছে। সেমি জ্যাকপট মানে $১০,০০০। বৃদ্ধা পাথরের মূর্তির মতো বসে আছেন। ক্যাসিনোর বড় কর্মচারীরা ছুটে এসেছে। তারা বৃদ্ধাকে চেকে পেমেন্ট দেবে ট্যাক্স কেটে রেখে। তখন রাত ৩:৩০। দু পকেটে হাত ঢুকিয়ে লাস ভেগাসের রাস্তা দিয়ে হাঁটছিলাম। নির্জন শুনশান রাত, কিন্তু আলোকিত, বড্ড বেশি আলোকিত। আর একটা টোকেন ফেললে আমি $১০,০০০ পেয়ে যেতাম। সারা রাত ধরে যখন একটার পর একটা টোকেন ফেলে গিয়েছি, তখন মেশিনটা উড়েছে কম, গিলেছে বেশি। আর একটা, ওই বড়লোক বৃদ্ধার চেয়ে আমার কাছে এখন $১০,০০০ দাম অনেক বেশি। কিন্তু তা তো হলো। আমার জীবনভর এই একটা ব্যাপার এতবার ঘটেছে যে এখন বেশিক্ষণ মন মোচড় মারে না। মাথায় পাক খাচ্ছে আমার যে $৪৫০ কমে গেল। এত দিনের প্রোগ্রাম সামনে, প্রতিটি মুহূর্তে ডলারের প্রয়োজন। বিদেশ বিভুঁয়ে কেউ তো আমার মুখ দেখে দান করবে না। নাভাদা হোটেলে ফিরে এলাম। সেই বারের কাউন্টারের সামনে স্যাম পা ছড়িয়ে বসে।
দেখলেই বোঝা যায় বেশ ভালো নেশা হয়েছে। তার পাশের টুলে জিনা, সেও দুলছে। আমাকে দেখে স্যাম হাত নাড়ল। কত হারলে? 450। খুব বিরক্ত হলাম। আরে জিনা, আমার বন্ধুটি হেরেছে। জিনা। স্যাম এবার আমার দিকে তাকালো। তুমি মেশিন পরিবর্তন করেছিলে? হ্যাঁ, 50 থেকে 1-এ গিয়েছিলাম। তাই বলো, মেশিন পাল্টালে এই জিনার মতো দশা হবেই। হেরে ভূত হয়ে গেছে ও। বেশ এই মেশিনে মানে লাস ভেগাসে করে খাচ্ছিল, পাল্টে চলে গেল বিয়ে করে ডালাসে। এখন ফিরে এসেছে ধূপসি মোটা হয়ে যৌবন হারিয়ে। যাকে মেশিনে বসে না, আর ইচ্ছে হলে সিজারে গিয়ে রেস খেলো, তাও ভালো। স্যামের কাছ থেকে বিদায় নিয়ে উপরে উঠে এলাম একা। চাবি ঘুরিয়ে দরজা খুলে দেখলাম সুব্রত আর অরিজিৎ গভীর ঘুমে। ওরা কেউ এখনো আমার অবস্থা জানে না। বিছানায় চুপচাপ শরীর এলিয়ে দেখছি ঘুম আসছে না। মাথায় একটাই চিন্তা পাক খাচ্ছে, আমাকে জিততেই হবে, যে করেই হোক। চোখ মেলতেই আকাশটাকে দেখতে পেলাম। ঘষা কাচের মতো আকাশ, বিশ্রী। আমার মুখ ব্যালকনির দিকে ফেরানো ছিল। ব্যালকনির দরজাটা খোলা। ঘরে কেউ নেই। বাইরে এখন না রোদ না ছায়া। ওরা কোথায় গেল? বিছানা ছাড়তেই বুঝলাম শরীরে আলস্য জমেছে। ঘড়িতে এখন 12টা, অর্থাৎ দুপুর 12টা, এবং আমি এতক্ষণ বেঘোরে ঘুমোচ্ছিলাম। তারপরেই মনে পড়ল কাল প্রায় ভোরে এই ঘরে ফিরেছি $450 খুইয়ে। চিনচিন করে উঠল কিছু। সুব্রতরা নিশ্চয়ই আমাকে ঘুমোতে দেখে বেড়াতে বেরিয়েছে। একেবারে স্নান সেরে সঞ্চয় নিয়ে বসলাম। যা টাকা আছে তাতে কোনো মতে হয়তো চলে যাবে। কলকাতা থেকে নিয়ে আসা সিগারেট শেষ হতে চলেছে। এখানে 1 প্যাকেট মাঝারি সিগারেট কিনতে $1.50 বেরিয়ে যায়। আমি ভেবে পাচ্ছিলাম না কি করে কাল রাতে অতগুলো টাকা হারলাম। হারের সময় এমন একটা ঘোর তৈরি হয় যে পরে তার হদিশ পাওয়া যায় না। এই সময় অরিজিৎরা ফিরল। সুব্রতর প্রথম প্রশ্ন, কত হারলি? হাসতে চেষ্টা করলাম। সামান্য। অরিজিৎ বলল, ইম্পসিবল। ওর মুখ দেখে মনে হচ্ছে প্রচুর হেরেছে। নিশ্চয়ই গল্প শোনাবে, ভালো জিতছিলাম, জিততে জিততে হেরে গেলাম। আমি কিছুই বললাম না। সুব্রত বিভিন্ন ক্যাসিনোয় ঘুরে কুপন দেখিয়ে গিফট নিয়ে এসেছে। পার্স, কলম, অ্যাশট্রে। ওদের ব্রেকফাস্টও বিনা পয়সায় খাওয়া হয়ে গিয়েছে। অতএব আমি একাই নামলাম। নাভাদার রেস্টুরেন্টে কুপন দেখিয়ে একটা হটডগ আর কফি পেটে পুরলাম। স্যাম এখন নেই। তাসের টেবিলে বেশ ভিড়। এই সময় সুব্রত নেমে এলো। কোথায় যাবি? জুয়া খেলতে। কাল কত হেরেছিস রে? বেশি না। আমি অঙ্কটা বলতে চাইছিলাম না। আমরা হাঁটতে হাঁটতে সিজারে ঢুকলাম। একটি খুব অভিজাত ক্যাসিনো। জুলিয়াস সিজারের শ্বেত পাথরের মূর্তি সামনে। না, স্লট মেশিনে আর বসবো না। স্যামের উপদেশ মনে পড়ল। ঘুরতে ঘুরতে একপাশে রেস গ্যালারি আবিষ্কার করলাম। দর্শকদের বসার জন্য গ্যালারির উল্টো দিকে বড় পর্দায় রেস দেখানো হচ্ছে। ক্যালিফোর্নিয়ার যত রেস হয় সবই একসঙ্গে এখানে দেখিয়ে দর্শকদের কাছ থেকে বেটিং নেওয়া হয়। সুব্রতর আপত্তি সত্ত্বেও আমি বেছে নিলাম লস অ্যাঞ্জেলস রেস কোর্সকে। তার কাগজপত্রও জুটে গেল। দৌড় লেখার আগে আমাকে এক অগ্রজ সাহিত্যিক রেসের মাঠ চিনিয়েছিলেন। তারপর কত রকম ফর্মুলা, কত সমীক্ষা টুকটাক জেনেছি রেস জেতার জন্যে। তার সবগুলো কাজে লাগিয়ে সুব্রতকে বললাম, এই রেসে 3 নম্বর ঘোড়া জিতবে। সুব্রত বলল, ঠিক আছে, চুপচাপ বসে দেখ ওটা জেতে কিনা। আমরা দেখলাম 3 নম্বর দ্বিতীয় হলো। সুব্রত বলল, দেখলি তোর কিছু টাকা বেঁচে গেল, চল এখান থেকে। আমার মাথায় তখন জেদ চেপেছে। পরের বাজিতে 1 নম্বর ঘোড়া কলকাতার রেসুরেদের থিওরি অনুযায়ী জেতা উচিত। $10 খেললে $60 পাওয়া যাবে। আমি উঠে কাউন্টার থেকে টিকিট কিনে নিয়ে এলাম। এসে দেখি সুব্রতর পাশে একটি মধ্যবয়সিনী বসে আছেন। তিনি সুব্রতকে জিজ্ঞাসা করছেন, কত নম্বর জিততে পারে? সুব্রত, যে কখনো রেসের মাঠে যায়নি, বোঝেও না, সে গম্ভীর গলায় জবাব দিল, 1 নম্বর। এখানে বিনে পয়সায় বিয়ার, পেপসি, কোক নিয়ে সুন্দরীরা ঘুরছেন। আমরা একের পর এক কোক খেয়ে যেতে লাগলাম এবং 1 নম্বর জিতল। $60 নিয়ে ফিরে আসা মাত্র সুব্রত আমার কাছ থেকে 50 নিয়ে নিল।
ওটা আমার কাছে থাক, তুই মূল নিয়ে লড়ে যা। এই সময় সেই মহিলাটি সুব্রতর কাছে ছুটে এলেন। তুমি আমাকে বললে তবু আমি খেললাম না। কত বড় গাধা আমি। এবার কে জিতবে? প্লিজ বলো। সুব্রত মাথা নাড়ল। দেখুন, আমি রেসের কিচ্ছুই বুঝি না। আহ, বাজে বকো না, প্লিজ বলো না। সুব্রত আমার দিকে তাকালো। পরের রেসের কোন ঘোড়া জিতবে তা আমি ধরতে পারছি না, কিন্তু তার পরেরটা 7 নম্বরের জেতার সম্ভাবনা আছে। মহিলাকে সুব্রত সেই কথাই জানিয়ে দিল। তিনি খুশি, খুব খুশি। সেই বিকেলে আমরা যখন বেরিয়ে এলাম, সুব্রতর কাছে তখন $350। দুদিনে আমার হার মাত্র 100। $100কে মাত্র বলে ভাবতে খুব ভালো লাগছিল তখন। সন্ধেটা খুব ভদ্রলোক হয়ে কাটালাম আমরা। কোনো জুয়ো নয়, ঘুরে ঘুরে দেখা। সুব্রতর খুব ইচ্ছে একটা আইস ব্যালে দেখার। ক্যাসিনোর বাইরে বিজ্ঞাপন বলছে সুন্দরী নর্তকীরা বিভূষণা হয়ে নাচবেন। টিকিট কেটে ভেতরে ঢোকা হলো। ছোট ছোট টেবিল, টেবিলে বিনামূল্যে পানীয় দেওয়া হচ্ছে। সামনের মঞ্চে নৃত্যনাটক শুরু হলো। প্রথম দর্শনের নগ্নতার চমক কেটে গেলে মুগ্ধ না হয়ে উপায় নেই। ছেলে মেয়েগুলো শরীরের প্রতিটি হাড়কে যেন ইচ্ছে মতো বাঁকাতে পারে। বরফের উপর স্কেটিং করতে করতে ওরা এখন এমন একটা কম্পোজিশন করছিল যে ভালো না লেগে উপায় নেই। ওই মুহূর্তে মনে হচ্ছিল সৌন্দর্যই শরীরের সবচেয়ে বড় পোশাক। আমেরিকায় বেড়াতে এসে কারো যদি পয়সা কমে যায়, ফেরার দিনটি একটু দেরি থাকে, তাহলে তার পক্ষে লাস ভেগাস হলো আদর্শ জায়গা, যদি তিনি জুয়া থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন। সুব্রত একটি পয়সাও জুয়োর পেছনে ব্যয় করেনি এই জুয়ার শহরে এসে। অরিজিৎ $5-6 হেরে বলেছে, ধুত্তর। এই শহরের চরিত্র এবং সৌন্দর্য একেবারে আলাদা। শুটিংয়ের পক্ষে চমৎকার। মনোজের গল্পে এই পশ্চিম উপকূল ছিল না। আমরা ওর পুরো উপন্যাসটি সিরিয়ালে তুলতে চাইও না। দুটি চরিত্র এবং তাদের কেন্দ্র করে কিছু ঘটনা, যাতে এই দেশটার ছবি পাওয়া যাবে। খোঁজ নিয়ে জানলাম, লাস ভেগাসে শুটিং করতে হলে ইন্স্যুরেন্স করা প্রথম কর্তব্য। রাস্তাঘাটে বা বাড়িতে শুটিং করতে গেলে ঘন্টা পিছু যা প্রিমিয়াম গুনতে হবে, তা আমাদের বোম্বাই ছবির বাজেটেও সম্ভব নয়। ভদ্রলোক আমাদের বোঝালেন, ধরুন আপনারা একটা নির্জন ফুটপাতে শুটিং করছেন। এমন সময় একজন নাগরিক ইচ্ছে করে এসে আপনাদের ক্যামেরা স্ট্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল। তাকে ক্ষতিপূরণ কে দেবে? মোটা টাকা চাইবে সে। আপনাদের শুটিং দেখতে গিয়ে কোনো ড্রাইভার অন্যমনস্ক হয়ে অ্যাক্সিডেন্ট অনিবার্য। তখন কে ক্ষতিপূরণ দেবে? দুপুর 2:30টায় গ্রেহাউন্ডে চড়ে বসলাম। এবার আমাদের কুপনের গায়ে ছাপ পড়েছে ফ্ল্যাগস্টাফ নামক এক শহরের। ক্যাসিনো এলাকাগুলো ছাড়াতেই লাস ভেগাস শেষ। এবার চারপাশে বালি। এমন বালির রাজত্বে কোনো বিশ্বকর্মা অথবা ময়দানব ছাড়া এই শহর তৈরি করা সম্ভব নয়। লাফিন বুলহেড সিটি হয়ে অ্যারিজোনার কিংম্যান শহরে ঢুকলাম সন্ধে 6:30টায়। কিছুক্ষণ যাত্রা বিরতি। গ্রেহাউন্ডের নিজস্ব রেস্তোরাঁয় বেশ ভিড়। সুব্রত আলু ভাজা আর দুধ খেয়ে দিব্যি থাকে, আর আমরা হটডগের দিকে হাত বাড়াই। অনেকক্ষণ পেট ভর্তি থাকে। একটু একটু শীত লাগছে। জানলাম ফ্ল্যাগস্টাফে পৌঁছতে রাত 10টা বেজে যাবে। ওখানেই কোনো মোটেলে রাত কাটিয়ে পরের দিন গ্র্যান্ড ক্যানিয়নে যাব আমরা। ছেলেবেলা থেকে আমেরিকান সিনেমায় গ্র্যান্ড ক্যানিয়নের ছবি দেখেছি। ভয়ঙ্কর সুন্দর প্রাকৃতিক শিল্প সারা পৃথিবীর মানুষকে তীব্রভাবে আকর্ষণ করে। 10টায় মনে হলো ফ্ল্যাগস্টাফে গভীর রাত, কনকনে ঠান্ডা। টার্মিনালের গরম থেকে বেরিয়ে প্রায় দিশেহারা। রাস্তায় একটাও লোক নেই যে জিজ্ঞাসা করব মোটেল কোথায়। অতএব 3 জনে কাঁপতে কাঁপতে চলেছি। মিনিট 10 বাদে নিয়ন সাইন চোখে পড়ল। $25 এক রাত। একতলায় ব্যারাক বাড়ির মতো মোটেল। ঘরও ছোট, কিন্তু আমাদের শুয়ে পড়া ছাড়া কোনো কাজ নেই। একটাই টয়লেট, অতএব অপেক্ষা করা ভালো। আমি ঠান্ডাটা আরো একটু বুঝবার জন্য দরজার বাইরে পা দিলাম। লম্বা বারান্দা। একটা ভলভো গাড়ি এসে দাঁড়ালো। 2বার মৃদু হর্ন বাজালো। ঠিক পাশের দরজা খুলে একজন সুন্দরী বেরিয়ে গেলেন। চাপা স্বরে কথা হলো। না না, আপত্তি। তিনি ফিরে এসে দরজায় তালা দিয়ে গাড়িতে উঠে গেলেন। সামনে দিয়ে যাওয়ার সময় সুন্দরী আমার দিকে তাকিয়ে ঘাড় কাত করে হাসলেন।
ঠান্ডা বড্ড বেশি লাগলো। ঘরে ফিরে এলাম। গ্র্যান্ড ক্যানিয়ন নামকরণের মধ্যেই সোচ্চার প্রশংসা রয়েছে। তবু বলা যায়, গ্র্যান্ড শব্দটিকে নির্বাচিত করা হয়েছিল বিকল্প কিছু না পেয়ে। ফ্যান্টাস্টিক অথবা মার্ভেলাস ইত্যাদি শব্দ বলা যায়, কিন্তু মানুষের তৈরি কোনো শব্দই যেন এই প্রাকৃতিক বিস্ময়ের সঠিক বিশ্লেষণ নয়। গ্র্যান্ড ক্যানিয়নের অস্তিত্ব প্রথম জানা যায় 1540 খ্রিস্টাব্দে, যখন স্পেনীয় পর্যটক গার্সিয়া লোপেজ এই অঞ্চলে আসেন। অবশ্য তখন গ্র্যান্ডের ভয়ানক চরিত্র সম্পর্কে বিশদ জানা যায়নি। গ্র্যান্ডের সঠিক আবিষ্কার হলো 1869-এ। জন ওয়েসলি পাওয়েল তার একটা হাত নিয়ে দীর্ঘদিন ধরে অভিযান চালান। অন্য হাতটি তিনি খুইয়েছিলেন জনযুদ্ধের সময়ে। 98 দিনে 1000 মাইল ধরে গ্র্যান্ডের খাঁড়ি কলোরাডো নদীর তীরে ধরে হেঁটেছিলেন ভদ্রলোক। 1875-এর পাওয়েলের অভিযানের কাহিনী প্রকাশিত হবার পর মানুষের আগ্রহ বাড়তে থাকে ক্যানিয়ন সম্পর্কে। এক বিশাল ভূখণ্ড জুড়ে প্রাকৃতিক খেয়ালে তৈরি এই রহস্যঘন ভয়ঙ্কর সুন্দর আকর্ষণ করতে থাকে সৌন্দর্যপ্রিয় মানুষদের। কদিনের জন্য বেড়াতে গিয়ে ক্যানিয়নকে পুরোপুরি দেখা সম্ভব নয়। হাঁটা পথে জলের অভাব, মরুভূমির আবহাওয়ার সঙ্গে অদ্ভুত গোলকধাঁধার জন্যে হাতে বেহিসাবি সময় থাকা দরকার। যাদের পকেটে ডলার একটু বেশি তারা ঈগলের চোখে ক্যানিয়নকে দেখতে পারে। এয়ার গ্র্যান্ড ক্যানিয়ন বিজ্ঞাপন দেয় এই বলে, গ্র্যান্ড ক্যানিয়ন অ্যাজ দ্য ঈগল সিজ ইট, অথবা গ্র্যান্ড ক্যানিয়নকে দেখার একমাত্র পথ হলো উড়ে চলুন। 2 ঘন্টা ধরে ক্যানিয়নের ওপর উড়ে চলার দক্ষিণা হলো $115। 1 ঘন্টার একটি সংক্ষিপ্ত উড়ানের মূল্য $45। ফ্ল্যাগস্টাফ শহর থেকে ক্যানিয়নের একটা অংশ ঘুরে দেখানোর জন্য বাস ছাড়ে। আমরা 3 জন ছাড়া যাত্রী জনা 10। আমাদের ড্রাইভার কাম গাইড ভদ্রলোকটি বেশ রসিক। গাড়ি ছাড়ার আগে মাইক্রোফোনে বললেন, প্রিয় ভদ্রলোক এবং ভদ্রমহিলারা, আমরা এখন এক আদিম সৌন্দর্যের সন্ধানে চলেছি। আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আপনারা ওখানে যাবেন ক্যামেরা নিয়ে, আর ফেলে আসবেন আপনাদের পায়ের ছাপ। হ্যারি বেশ জনপ্রিয় হয়ে গেল। ফ্ল্যাগস্টাফ ছাড়িয়ে মিনিট 45 নির্জন পথে চলার পর একটা ছোট্ট জায়গায় বাস দাঁড়ালো, যার সামনে বিশাল প্রেক্ষাগৃহ। ওপরে বোর্ডে লেখা আছে গ্র্যান্ড ক্যানিয়ন, দি হিডেন সিক্রেটস। হ্যারি জানালো ক্যানিয়নকে চোখে দেখার আগে পর্দায় একটু পরিচয় করিয়ে দেবার জন্যে এই গোবিন্দপুরে পৃথিবীর সবচেয়ে বড় মোশন পিকচার সিস্টেমে দারুণ ছবি দেখানোর ব্যবস্থা আছে। একাডেমি অ্যাওয়ার্ডপ্রাপ্ত কিথ মেরিলের অনবদ্য সৃষ্টি হলো এই ছবি। প্রবেশ মূল্য $6। ইম্যাক্স হল প্রেক্ষাগৃহের নাম। ভেতরে ঢুকে অদ্ভুত অভিজ্ঞতা হলো। দেয়াল জুড়ে টান টান 70 ফুট লম্বা পর্দায় 6 ট্র্যাকের ডলবি আওয়াজে 34 মিনিট ধরে দেখানো হলো গ্র্যান্ড ক্যানিয়নের নানান রহস্য। দর্শক এবং ছবিকে একাত্ম করার আধুনিক কারিগরি ব্যবস্থা এত সক্রিয় যে মনে হয় আমি ক্যানিয়নের কোনো খাঁড়িতে দাঁড়িয়ে আছি অথবা কলোরাডো নদীতে ভেসে যাচ্ছি। দুপুরের একটু আগে নির্জন পাহাড়ি অঞ্চলে হ্যারি যেখানে গাড়ি দাঁড় করালো তার সামনে একটা রেস্টুরেন্ট। পাশের দোকানের উপর লেখা ইন্ডিয়ান আর্টস অ্যান্ড ক্রাফটস। আমরা জানতাম কলম্বাস সাহেবের ভুলের কারণে এখনো আমেরিকান আদিবাসীদেরকে ইন্ডিয়ান বলে চিহ্নিত করা হয়। হ্যারি আমাদের বলেছিল এই গ্র্যান্ড ক্যানিয়নের প্রথম আদিবাসীরা আসে 11,000 বছর আগে। তাদের আমরা বলি পালিও ইন্ডিয়ান। 1 থেকে 1250 খ্রিস্টাব্দের মধ্যে ক্যানিয়নের অধিবাসী ছিল আনাসাজি এবং কোকোনিনো ইন্ডিয়ানরা। আনাসাজিরা হরিণ, খরগোশ, ভেড়া শিকার করে বেঁচে থাকতো। তাদের কেউ কেউ ঘুড়িও তৈরি করত। পরবর্তীকালে এরাই গ্রাম তৈরি করলো, সেচ ব্যবস্থা আবিষ্কার করে চাষবাসে মন দিল। আনাসাজি এবং কোকোনিনোদের মধ্যে ক্রমশ বন্ধুত্ব তৈরি হয়। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করত তারা। ত্রয়োদশ শতাব্দীতে প্রচণ্ড খরার পর এই গ্রামগুলো প্রায় ধ্বংস হয়। আজকের হোপি ইন্ডিয়ান আদিবাসীদের পূর্বপুরুষ হলো আনাসাজিরা। ক্যানিয়নের পশ্চিমাংশের আদিবাসীদের বলা হয় হুলাপাই এবং হাওয়াসাপাই ইন্ডিয়ান। এরা কারবাট ইন্ডিয়ানদের বংশধর। ক্যানিয়নের পূর্ব দিকে রয়েছে যে আদিবাসীরা, তাদের বলা হয় ন্যাভাজোস। বাস ছাড়ার পর একটা দৃশ্য প্রায়ই দেখতে লাগলাম।
মাঝে মাঝে রাস্তার ধারে টেবিল পেতে তার উপর হাতে তৈরি গয়নাগাটি, পাখা, অ্যাশট্রে ইত্যাদি নিয়ে ২-৩ জন বসে আছে। আশেপাশে ঘরবাড়ি নেই, একদম ফাঁকা। হ্যারি জানালো এরাই হলো ইন্ডিয়ান, থাকে ক্যানিয়নের গ্রামে। নিজেদের তৈরি জিনিসপত্র গাড়ির যাত্রীদের বিক্রি করার জন্য এখানে এমন দোকান সাজায়। পোশাক দেখে চেনার উপায় নেই। রেড ইন্ডিয়ানদের যে ছবি দেখেছি তার সঙ্গে কোনো মিল নেই। না মাথায় পালক, না সেই পোশাক। হঠাৎ চোখের সামনে গ্র্যান্ড ক্যানিয়ন তার বিশাল ব্যাপ্তি নিয়ে এসে দাঁড়ালো। পাথর কেটে মাইলের পর মাইল ধরে কোনো ভাস্কর পাহাড়ের শিল্প তৈরি করে গেছেন। নীল আকাশের পটভূমিকাতে সেই পাথরের একটুও নোংরা নেই। নিচে, অনেক নিচে বয়ে যাচ্ছে কলোরাডো নদী। ১৮০০ মাইল লম্বা কলোরাডো নদী গ্র্যান্ড ক্যানিয়নকে জড়িয়ে রেখেছে পাকে পাকে। ওই নদীতে নৌকো বাওয়া রীতিমতো কষ্টকর। জলের স্রোত ঘন্টায় ২৫ মাইল বেগে ছোটে। একটু জোরে বাতাস বইলে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে যে ভয়ঙ্কর শব্দ হয় তা নদীর জলের শব্দের সঙ্গে মিশে বুক হিম করে দেয়। হ্যারির বাস গিয়ে থামলো ডেজার্ট ভিউ পয়েন্টে। সিনেমায় দেখা সেই ঊনবিংশ শতাব্দীর গ্রামগুলোর সঙ্গে চমৎকার মিল। হোপি হাউস, এল ট্রাভার হোটেল এবং বিভিন্ন স্পট থেকে গ্র্যান্ড ক্যানিয়নের পর্বতচূড়া দেখার ব্যবস্থা রাখা আছে। হ্যারি আমাদের কাছে চূড়াগুলোর বর্ণনা দিচ্ছিল। হঠাৎ মনে হলো নিজের কান ঠিক আছে তো। একটা ফলকের উপর চূড়ার ছবি এঁকে পাশে নাম লেখা হয়েছে। পাঠক, বিশ্বাস করুন, আমি পর্বত শিখরগুলোর নাম পড়লাম। বিষ্ণু, রাম, সলোমন এবং সেবা। সলোমন এবং সেবার নামে নামকরণ মেনে নিতে পারি, কিন্তু বিষ্ণু এবং রাম, এই এত হাজার হাজার মাইল দূরে ভারতবর্ষের দুটি ধর্মীয় চরিত্রের নামে পর্বতের নামকরণ কে করলো? হ্যারিকে জিজ্ঞাসা করলাম। সে বলল, এগুলো আমরা নিয়েছি ইন্ডিয়ানদের কাছ থেকে। হ্যারি সরল ভঙ্গিতে হাত নেড়ে ক্যানিয়ন দেখালো। ওই ওখানে যারা থাকে। ওখানে যারা থাকে তারা ইন্ডিয়ান হবে কেন? মানে? হকচকিয়ে গেল হ্যারি। আমি আমার পাসপোর্ট বের করলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান। হ্যারির চোখের সামনে সেটি ধরে বললাম, এই পাসপোর্ট বলছে আমি ইন্ডিয়ান। আর ওরা যদি পাসপোর্ট নিতে যায় তাহলে লেখা হবে আমেরিকান, নয় কি? হ্যারি আমতা আমতা করে বলল, তুমি ইন্ডিয়া থেকে এসেছো বলে ইন্ডিয়ান, কিন্তু এদের আমরা চিরকালই ইন্ডিয়ানই বলে এসেছি। ভুল বলেছ। তোমাদের উচিত ওদের আমেরিকান আদিবাসী বলা। আমাদের এই কথাগুলো অন্যান্য টুরিস্টরা আগ্রহ নিয়ে শুনছিলেন। তাদের কেউ কেউ উঁকি মেরে আমার পাসপোর্ট দেখে নিলেন। ওদের কাছে তথাকথিত ইন্ডিয়ানদের যে চেহারা এতকাল ছিল তার সঙ্গে আমার মিলছে না। হ্যারির মতো ওরাও বেশ ফাঁপড়ে পড়লেন। সুব্রত খুব চিন্তিত ছিল ওই নামগুলো নিয়ে। বলল, এই নিয়ে গবেষণা হওয়া দরকার। হয়তো দেখা যাবে সত্যি একসময় ভারতীয় হিন্দুরা এখানে ছিল। অরিজিৎ বলল, বরং উল্টোটাই ভাবা ভালো। কোনো আমেরিকান ভারতবর্ষে গিয়ে ওই নামগুলোর সঙ্গে পরিচিত হয়েছিলেন, ভালো লেগেছিল, চূড়াগুলোর নাম তিনিই দিয়েছেন। আমরা যেখানে দাঁড়িয়ে সেই জায়গাটা বেশ উঁচুতে। একটু মাথা নামিয়ে তবেই পর্বতমালা তার খাদ অথবা নদীর সুতোর মতো জল দেখতে হয়। প্রচণ্ড হাওয়া বইছে। একটা মিনারে উঠে আরো খানিকটা খোলা পর্বতমালা দেখলাম। এই মিনার অথবা ওয়াচ টাওয়ারটির গঠন চমকপ্রদ। আমাদের দেশের মিনারগুলোর সঙ্গে ভালো মিল আছে। দক্ষিণ পশ্চিমের আদিম অধিবাসীরা যেসব মিনার তৈরি করেছেন তারই আদলে এটি তৈরি। নির্জন শান্ত এই জায়গাটিতে যেন সময় স্থির হয়ে আছে। যদিও সকাল হয়, সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে সন্ধে নামে, তবু মার্কিন শহরের কোনো গন্ধ বা তাপ এখানে পৌঁছয় না। ফ্রেড হারবে ট্রান্সপোর্টেশন কোম্পানির এই ডেজার্ট ভিউ ট্যুর আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। আমরা ফ্ল্যাগস্টাফে ফিরেছিলাম সন্ধ্যের পর। মোটেলে বাড়তি ভাড়া দেব না বলে জিনিসপত্র নিয়েই বেরিয়েছিলাম। হ্যারিকে বলতে সে আমাদের নামিয়ে দিল গ্রেহাউন্ড বাস স্ট্যান্ডে। রাত ৯:৩৫ পরের বাসটি পাওয়া যাবে। গ্রেহাউন্ডের রেস্টুরেন্টে ঢুকলাম। থরে থরে নানান খাবার সাজানো। খিদেও পেয়েছে খুব। সুব্রত তার আলু ভাজা এবং দুধ নিঃশব্দে খেয়ে নিল। বিপাকে পড়লাম আমরা। হটডগ নেই, কিন্তু পেট ভরাবার জন্য বিকল্প খাবারগুলোয় মন ভরছে না। দেখলাম একটা ট্রেতে
একদম সাদা ভাত আর তার পাশে আমাদের গ্রাম্য ঝোলের মধ্যে গরুর মাংস ভাজছে। দেখলাম একটা ট্রেতে একদম সাদা ভাত আর তার পাশে আমাদের গ্রাম্য ঝোলের মতো গরুর মাংস ভাসছে। কেন জানি না ওই মাংসটি বার্গারে, স্যান্ডউইচে খেতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ভাতে মেখে খাওয়ার ইচ্ছে একটুও হয় না। রেখে ঢেকে খেলে হয়তো মনটাকে একটু আড়াল করা যায় তাই। অরিজিৎ চিকেন স্যান্ডউইচ আর কফি নিল। নিয়ে গম্ভীর গলায় বলল, ডিনারের পক্ষে এর চেয়ে বেশি কিছু খাওয়া উচিত নয়। তোমরা যে কি করে এত গপ গপ করে গেলো। আমি একটা মুরগির ঠ্যাং ভাজা আর মিল্কশেক নিলাম। আমাদের দেশের সবকিছুর মতো মুরগির শরীরে মাংস খুঁজতে হয়। আমেরিকান মুরগির শরীরে হাড় খুঁজে পেতে সময় লাগে। এইসব কথা বোধহয় প্রশংসার মতো শোনাচ্ছে, আর আমেরিকার প্রশংসা করলে বিপাকে পড়তেই হবে। সেই বস্তি বাড়ি আর কোঠা বাড়ির সেন্টিমেন্টকে আমরা বাদ দেব কি করে? আমরা এখন অ্যারিজোনায়, পাহাড় আর মরুভূমির দেশে। ভাবতে অবাক লাগে, মাত্র ৩০ বছর আগেও এখানে কেউ বাস করতে আসতো না। এই ভয়ঙ্কর জায়গায় পা দিতে সাহস হতো না সাধারণ মানুষের। কিন্তু লোভ বড় মারাত্মক জিনিস। সোনা, রূপো, তামা, টিনের আকর্ষণ তাদের টেনে আনলো এই পাহাড়ি এলাকায়। খুব দ্রুত ধনী হয়ে যাওয়া কিছু মানুষ জমি খুঁড়তো আরো বড়লোক হবে বলে। এখন এসব ইতিহাস। শুধু এখনো পড়ে আছে কিছু ভুতুড়ে শহর, সেই সব প্রাচীন কাঠের বাড়ি বুকে নিয়ে। অ্যালবারকুরকে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। উটা এবং কলোরাডো জুড়ে যে পাথুরে পাহাড়, তার আয়তন ৫৬০ কিলোমিটার জুড়ে। এখানে অনেক জায়গায় তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেন্টিগ্রেডে ওঠে। বৃষ্টি হয় মাত্র বছরে ২ বার। ব্রিহাম ইয়ং নামের একজন সাহসী মানুষ এমন জায়গায় পাকাপাকি বাসের কথা ভাবেন। মূলত তারই উদ্যোগে ১৮৪৭-এ সল্টলেক সিটির জন্ম। একদিকে সল্টলেক সিটি, অন্যদিকে লস এঞ্জেলস। মাঝখানের এই ১২০৬ কিলোমিটার কিন্তু এতদিন পরেও আদিম এবং রহস্যময়। এই রাতের গ্রেহাউন্ড বাসটিতে সম্ভবত আমাদের জন্যই ৩টি আসন ফাঁকা ছিল। লক্ষ্য করেছি প্রবীণরা সাধারণত বাসের প্রথম দিকে বসার চেষ্টা করেন। পেছন দিকটা দখলে থাকে তরুণদের। আজ তাদের সংখ্যা বেশি, ফলে একটু বেপরোয়া চেঁচামেচি শোনা যাচ্ছে। কানে তার গুঁজে গান শুনতে শুনতে হাত পা নাচাচ্ছে তারা। একটি অল্প বয়সী মেয়ে সিগারেট খাচ্ছিল। তার হাত থেকে সেটা টেনে নিয়ে টানতে লাগলো একটা কালো ছেলে। মেয়েটা তাকে গালাগাল দিয়ে ফেরত নেবার জন্য ঝাঁপিয়ে পড়ল। এই নিয়ে হুড়োহুড়ি। বুঝলাম রাতটা এভাবেই যাবে। গাড়ি ছাড়ার আগে ড্রাইভার মাইক্রোফোনে জানিয়ে দিলেন, কেউ যদি কোনো ড্রাগ, গাঁজা, আফিম ইত্যাদি সেবন করেন তাহলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। একটু পরেই আমরা নিউ মেক্সিকো প্রদেশে প্রবেশ করব। সেখানে বাসে বসে সিগারেট খাওয়া নিষেধ। ঘোষণা শেষ হওয়া মাত্র তরুণদের মুখ থেকে নানা রকম আওয়াজ বের হলো প্রায় একসঙ্গে। কান ফাটাবার পক্ষে সেটি চমৎকার। বাইরে অন্ধকার। বাস ছুটে চলেছে এখন অ্যালবারকুরকের দিকে। শহরটির নাম খুব শুনেছি। একে ঘোস্ট টাউনও বলা হয়। অ্যালবারকুরকের পরেই টেক্সাসের শুরু। টেক্সাস শব্দটির সঙ্গে আমরা আমেরিকান ছবির দৌলতে পরিচিত হয়েছি। সেই ঘোড়ায় চাপা কাউবয়দের দল। গরমে প্রচণ্ড তাপ আর শীতে ঠান্ডার অত্যাচার তুঙ্গে। মাইলের পর মাইল জুড়ে প্রায় সমতলে ঝোড়ো বাতাস সব সময় বয়ে যাচ্ছে। জল এখানে খুব দামি পানীয়। এরকম প্রাকৃতিক পরিবেশে একমাত্র রেড ইন্ডিয়ানরা জানতো কিভাবে বেঁচে থাকা যায়। বুনো ঘোড়া, মোষ ধরে খাবার জোটানো এদের বেঁচে থাকার একটা অন্যতম উপায় ছিল। ষোড়শ শতাব্দীর স্পেনীয় দখলদার বাহিনীর সঙ্গে এরা যুদ্ধ করেছে অস্তিত্ব বাঁচাতে। এদের কিছু পরে অজস্র ঘোড়া আর মোষকে নিয়ন্ত্রণ করতে যে রাখালদেরকে দেখা গেল, তাদের নামকরণ করা হলো কাউবয় হিসেবে। বুনো চরিত্রের এই কাউবয়দের সঙ্গে রেড ইন্ডিয়ানদের লড়াই হতো জমি দখলের জন্য। এই কাউবয়রা বাইরের সাদাদের আধিপত্য সহজে মেনে নেয়নি। কিন্তু বন্যতার স্থায়িত্ব বেশি দিন হয় না। রেড ইন্ডিয়ান এবং কাউবয়দের যুগ একসময় শেষ হয়। এখন টেক্সাস হয়ে গিয়েছে চাষের স্বর্গরাজ্য। প্রায় ২০০ হেক্টর জমি চাষ করে মাত্র একজন মানুষ। হয়তো ফসলের প্রয়োজনে প্রতি বছর ২-১ মাসের জন্য কিছু বাইরের লোক ভাড়া করে, কিন্তু বাকি সময় সে একা। এইভাবেই মাইলের পর মাইল ধরে টেক্সাসের চেহারা পাল্টে গিয়েছে। আধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে চাষবাস আজ বর্ধিষ্ণু চেহারা নিয়েছে। সেই কাউবয়দের যুগ শেষ।
তবু কিছু লোককে এখন শখের অনুকরণে মারতে দেখা যায়, পুরনো স্মৃতি বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। রাত যত বাড়তে লাগলো বাসের ভেতর তত কথা কমতে লাগলো। আমাদের আশেপাশে তরুণদের দল এখন চুপচাপ। টয়লেটে যাওয়ার জন্য পা বাড়াতে দেখতে পেলাম জোড়ায় জোড়ায় ঘনিষ্ঠ হয়ে ঘুমোচ্ছে তারা। দুজনের জন্য একটি আসনের বেশি প্রয়োজন নেই তাদের। সবাই যে প্রেমিক প্রেমিকা এমন ভাবার কোনো কারণ নেই। হয়তো একটা দল, হয়তো ছেলেদের সঙ্গে মেয়েদের বাসেই আলাপ। আমার ভাবনা সঠিক হলো যখন দেখলাম ভোর ৫টায় অ্যালবারকুর্কেতে পৌঁছে ছেলেরা হৈ হৈ করে নেমে গেল। মেয়েরা গম্ভীর মুখে বসে রইল খানিক। তারপর জোড়া আসন পাওয়ায় যে যার মতো ঘুমিয়ে পড়ল। দীর্ঘ বাস যাত্রায় এক ধরনের ক্লান্তি আসে। এই যে ঘন্টার পর ঘন্টা বাসে বসে আছি, কতক্ষণে নামবো তার জন্য উদ্বেগ, এতে মনে বেশ চাপ পড়ে। সুব্রতর ইচ্ছে ছিল অ্যালবারকুর্কে শহরে একদিন থাকার, কিন্তু আমরা আরেকটু এগিয়ে অ্যামারিল্লোতে পৌঁছতে চাইলাম। সম্ভবত ক্লান্তির মাত্রা বাড়াতে শুরু হওয়ায় যতটা পারা যায় এগিয়ে যেতে চাইছিলাম। ঠিক দুপুর 12:30টায় যখন অ্যামারিল্লোতে বাস ঢুকলো, তখন আকাশ মেঘলা। দুপাশে আধুনিক শহর, কিন্তু যেটা বিস্ময়ের সেটা হলো আমরা কোনো ফুটপাত দেখতে পাচ্ছি না। ওগুলো যে পুরো বরফে ঢাকা তা বুঝতে সময় লাগলো। বাস থেকে নামা মাত্র কনকনে ঠান্ডার অক্টোপাস জড়িয়ে ধরলো। ওভারকোট পরা অবস্থাতেও হি হি করে কাঁপতে কাঁপতে টার্মিনাল বিল্ডিং এর উত্তাপে ঢুকে পড়লাম। না, আমাদের কোনো ধারণাই ছিল না এক রাতের যাত্রা শেষে এমন তুষার মোড়া শহর অপেক্ষা করছে। অরিজিৎ বলল, এখানে থাকাটা বেশ ইন্টারেস্টিং হবে। এখন দুপুর, কিন্তু রোদ নেই। খবর নিয়ে জানা গেল কাছাকাছি যে মোটেলটি আছে সেখানে পৌঁছতে গেলে আমাদের সিকি মাইল হাঁটতে হবে। অগত্যা উত্তাপ ছেড়ে বাইরে বেরোলাম সুটকেস হাতে। চারপাশে এখনো ঝুরু ঝুরু বরফ পড়ছে। শহরের সবটাই বরফে ঢাকা। ফুটপাতের ওপর অন্তত ইঞ্চি চারেক বরফ জমে পাথর হয়ে আছে। আমার চামড়ার জুতো এই বরফে চলার পক্ষে আদর্শ নয়। হাঁটতে গিয়ে প্রতি পদে পিছলে পড়ার সম্ভাবনা। মিনিট খানেক চলার পরে দেখলাম কোথাও কোনো মানুষ নেই। এমনকি রাস্তায় গাড়িও চলছে না। শুনশান বরফের উপর দাঁড়িয়ে নিজেকে খুব নিঃসঙ্গ মনে হচ্ছিল, যদিও আরো দুজন পরিচিত মানুষ কাছেই রয়েছে। খানিকক্ষণ চলার পরে হাঁটা বেশ মুশকিল হয়ে পড়ল, অথচ মোটেলের কোনো চিহ্ন চোখে পড়ছে না। কাউকে জিজ্ঞাসা করার কোনো উপায়ও নেই। ইচ্ছে হচ্ছিল বাস টার্মিনালে ফিরে যাই। এই সময় একটা গাড়িকে প্রচণ্ড জোরে ছুটে আসতে দেখলাম, এবং জীবনে প্রথম জলের বদলে গাড়ির টায়ারের চাপে বরফের কুচি ছিটকে আসতে দেখলাম। ঠিক যে ভাষায় কলকাতার পথচারী এই অবস্থায় গালাগালি দেয়, সেই ভাষা ব্যবহার করলাম নিজের অজান্তেই। মিনিট 10 বাদে আমরা মোটেলের দরজায়। কেমন ভুতুড়ে ভুতুড়ে চেহারা। দরজা ঠেলে ভেতরে ঢুকে আধা অন্ধকারের রেস্টুরেন্ট চোখে পড়ল। সেখানে 4-5 জন বসে পান করছে। ডান দিকে কাউন্টার। সেখানে প্রায় মোমে গড়া মূর্তির মতো এক শীর্ণা মহিলা বসে। অরিজিৎ তার কাছে এগিয়ে গিয়ে ঘর চাইল। তিনি নিঃশব্দে একটা খাতা এগিয়ে দিলেন। নামধাম লেখার পর ভদ্রমহিলা ওই একইভাবে একটি চাবি সামনে রাখলেন। চোখে পড়ল পাশেই লেখা আছে ঘর ভাড়া দৈনিক $25। অরিজিৎ একটা $50 নোট রাখল সামনে। ভদ্রমহিলা ভাড়া কেটে বাকিটা ফেরত দিলেন। এ পর্যন্ত একটাও কথা হয়নি। অরিজিৎ জিজ্ঞাসা করল, ঘরটা কোন দিকে? ভদ্রমহিলা যন্ত্রের মতো একটা হাত তুলে দেখিয়ে দিলেন। রেস্টুরেন্টের পাশ দিয়ে যে দরজা, সেটা একটা খোলা উঠোনে পড়েছে। সেখানে বরফের স্তূপ। সেটি পার হয়ে গেলে আরেকটি বাড়ি। দরজায় নম্বর লেখা। কোথাও কোনো শব্দ নেই। ঘরের দরজা খুলছিল অরিজিৎ। আমাদের মনে হয়েছিল ওই রিসিপশনের মোমের মূর্তিটা বোবা। হয়তো তিনিই এই মোটেলের মালিক। এ সময় একটা গুলির আওয়াজ হলো। মোটেল কাঁপিয়ে সেই আওয়াজ বরফের গায়ে ধাক্কা মারতে লাগলো। আমরা তিনজনেই চমকে উঠলাম। শব্দটা যেন বরফের উপর গড়িয়ে গড়িয়ে একসময় খাঁ খাঁ চুপ মেরে গেল। আমরা তখনও বারান্দায়। পায়ের তলায় চাপ বরফ। তীব্র ঠান্ডা, খোলা আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বরফ ঝরছে। সেই তীব্র শীতে আরেক ধরনের ঠান্ডা শিরশির করে উঠল। কোথাও কোনো শব্দ নেই। কোনো মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। কি ভয়ঙ্কর চুপচাপ চারধার।
অরিজিৎ ততক্ষণে দরজা খুলে ফেলেছিল। আমরা নিঃশব্দে ঘরে ঢুকে পড়লে সেটা বন্ধ করে দেয়া হলো। ঘরটি ছোট, দুটো খাট আছে, কিন্তু চলাফেরার জায়গা কম। অরিজিতের একটু বাথরুম বাতিক আছে। যে কোনো নতুন জায়গায় থাকতে হলে সে আগে বাথরুমটা দেখে নেয়। অপছন্দ হলে সুন্দরতম শোয়ার ঘরেও তাকে রাখা মুশকিল। বেশ আকাঙ্ক্ষা নিয়েই বললাম, এই ঠান্ডায় আর ঘর খুঁজতে যেতে পারবো না, খারাপ হলেও মানিয়ে নিতে হবে। অরিজিৎ কাঁধ নাচালো। যাক, আর ঠান্ডায় হাঁটতে হবে না। এতক্ষণ যে ধরাচুরা পড়ে আছি সেগুলো থেকে মুক্তি পাওয়া দরকার। আমি কিছুতেই প্যান্ট পরে শুতে পারি না। পাজামা পাঞ্জাবির আরাম আমায় টানছিল। কিন্তু এই ঘরে রুম হিটার দেখতে পাচ্ছি না। গরম হাওয়া পাঠাবার ব্যবস্থা আছে কিনা তাও বুঝতে পারছি না। সুটকেস খুলে দেখলাম পাঞ্জাবি পাজামা কনকন করছে। ঘরে কোনো জানালা নেই, তবু এই অবস্থা। এই সময় অরিজিৎ ঘোষণা করল, ঘরের ভেতরে সিগারেট খাওয়া চলবে না, দম বন্ধ হয়ে যাবে। আমেরিকা আসার পর সিগারেটের প্রতি ওর বিদ্বেষ যেন বেড়ে গিয়েছে। এই একটি ব্যাপার নিয়ে প্রায়ই ঝামেলা হচ্ছে আমাদের মধ্যে। সুব্রত বিড়বিড় করল, স্নান টান করা যাবে না মনে হচ্ছে, কিন্তু করা দরকার ছিল। ঘরে একটি টিভি আছে, সেটিকে চালু করা মাত্র একদল ঘোড়সওয়ার ছুটে গেল। তারপর বন্দুকের শব্দ। পুরনো আমেরিকান ছবি দেখানো হচ্ছে। সুব্রত বলল, ওই শব্দটা কিসের? আমার তো বন্দুকের বলে মনে হলো। বললাম, যাই হোক, আমি ঘর থেকে নড়ছি না। ততক্ষণে পাজামা পাঞ্জাবি পরে লেপের নিচে সে দিয়ে গেছি। ওরে বাস, কি কনকনে বিছানা! ওরা দুজন ওভাবেই চুপচাপ বসে রইল খানিক। ঠান্ডা যে প্রচণ্ড আলস্য এনে দিচ্ছে তা বুঝতে অসুবিধে হচ্ছে না। শুয়ে শুয়েই টিভিতে দেখলাম এখন এখানে তাপমাত্রা -10 ডিগ্রি। প্রায় লাফিয়ে ওঠার মতো অবস্থা আমাদের। এবার সুব্রত হাসল। যাই বলো, কলকাতায় বসে 0 ডিগ্রি শুনে কিরকম শিরশির করত, কিন্তু -10 দেখছি তেমন মারাত্মক নয়। যাই, একটু পরিষ্কার হয়ে আসি। সে হাত ছুঁড়ে নিজেকে গরম করতে করতে ব্যাগ নিয়ে বাথরুমে ঢুকে গেল। টিভি থেকে চোখ সরিয়ে অরিজিৎ জিজ্ঞাসা করল, চিত্রনাট্যের ব্যাপারটা কিছু ভাবলে? সুবিধা অসুবিধাগুলো খেয়াল রেখো। বললাম, ধরো এখানে এই অ্যামারিল্লোতে আমাদের শুটিং করতে হচ্ছে, এই -10-এ পারবে? এসব জায়গায় তো সামারে এলে আলাদা কোনো চরিত্র খুঁজে পাওয়া যাবে না। এলে এরকম শীতেই আসতে হয়। আমাদের ছেলেমেয়েরা মরে যাবে। অরিজিৎ বলল, তা নয়, এই যে লস অ্যাঞ্জেলস থেকে এই পর্যন্ত এলাম, জায়গাগুলোর সঙ্গে ঘটনা মিশিয়ে কিভাবে কম্প্যাক্ট চিত্রনাট্য করবে। বললাম, এখনো ভাবিনি, আগে ঘুরে দেখি। বুঝলাম ও বিরক্ত হলো। নিজের কম্পিউটারের ব্যবসার মতো সবকিছুই দ্রুত সেরে ফেলতে যে অভ্যস্ত, তার পক্ষে একটু বিরক্ত হওয়া স্বাভাবিক। দেখলাম সে টেলিফোন তুলে নিয়ে ডায়াল করছে। বুবু বলছি, অ্যামারিল্লো থেকে। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা। না না, টাকা যা আছে হয়ে যাবে। ট্রাভেলার্স চেকের ব্যাপারটা এখনো ঝুলে আছে। কবে যাচ্ছিস? ও, এখান থেকে ফ্লোরিডা? অনেক দূর। দেখি, ঠিক আছে। এই সময় সুব্রত তাজা হয়ে বাথরুম থেকে বের হলো। ওর হাতে সদ্য ধোয়া গেঞ্জি। সেটাকে এক জায়গায় মেলে দিল। চমকে উঠলাম। তুই এই ঠান্ডায় গেঞ্জি ধুলি? বাধ্য হয়ে, কত ময়লা করব। সুব্রত বিছানায় বসে লেপ টেনে নিল। অরিজিৎ বলল, একটু আগে সিদ্ধার্থর সঙ্গে কথা হলো। ওরা আজ রাত্রে ফ্লোরিডায় যাচ্ছে গাড়ি নিয়ে, কাল পৌঁছাবে, থাকবে নিউ ইয়ার পর্যন্ত। আমাদের বলছে সরাসরি ওখানে চলে যেতে, ফ্লোরিডায় গৌতমদার বাড়ি, বনানীর জামাইবাবু। আমিও চিনি, খুব জমাটি মানুষ। সুব্রত বলল, ফ্লোরিডা তো দারুণ জায়গা। দাঁড়াও, ম্যাপ দেখি। আমরা আছি অ্যামারিল্লোতে। এর পরের বড় শহর হলো ডালাস, যেখানে কেনেডিকে খুন করা হয়েছিল। তারপর শ্রেভেপোর্ট, জ্যাকসন, মন্টগোমারি হয়ে একেবারে আমেরিকার নিচের লেজে মায়ামি। দূরত্ব প্রচুর, মাঝে 3টে রাত মোটেলে থাকতে হবে। অরিজিৎ জিজ্ঞাসা করল, দূরত্ব কতটা? প্রায় 1500 মাইল। শিরশির করে উঠল শরীর। অতটা দূর, ওই একঘেয়ে যাত্রা? তাছাড়া এইভাবে দেশের নিচের দিকটা যাওয়ার কথা তো ছিল না আমাদের। সে কথাই বললাম। অরিজিৎ মাথা নাড়ল।
সোজা গেলে আমরা যখন নিউ জার্সিতে পৌঁছাবো তখন সিদ্ধার্থ থাকবে না। বাড়িতে তালা দেওয়া। আমরা থাকবো কোথায়? এমনিতেই তো হিসেবের বাইরে খরচ হচ্ছে। তাছাড়া মায়ামির বিচের কথা তো অনেক শুনেছি। পৃথিবীর শ্রেষ্ঠ বিচ। ওখানে কখনো ঠান্ডা পড়ে না। গৌতমদার কাছে আরামেই থাকা যাবে। কিন্তু আমাকে আমেরিকার মধ্যপ্রদেশ বেশ টানছিল। যতটুকু বুঝতে পারছি সেখানে ঠান্ডা এখন তুঙ্গে। এখন যদি না যাই তাহলে আর কখনো ওই অভিজ্ঞতা হবে কিনা সন্দেহ আছে। কথাগুলো বলতেই দেখা গেল ওরা আমার সঙ্গে একমত নয়। শেষ পর্যন্ত অরিজিৎ বলল, তোমার যদি মনে হয় ওপাশটা দেখা দরকার তাহলে তুমি ঘুরে নিউ জার্সিতে এসো। আমরা মায়ামি হয়ে সেখানে মিট করব। একসঙ্গে কলকাতা থেকে বেরিয়ে এভাবে আলাদা হতে ইচ্ছে করছিল না। ইতিমধ্যে বুঝে নিয়েছি একা যাওয়ার ঝামেলা কি রকম। আমরা তিনজন চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ মনে পড়ল অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। কথাটা বলতে সুব্রত স্বীকার করলো তারও খুব খিদে পেয়েছে, কিন্তু এত ঠান্ডা যে বেরোতে ইচ্ছে করছে না। যতক্ষণ চুপচাপ ছিলাম ততক্ষণ জোরদার ছিল না, কিন্তু এই একবার আলোচনা শুরু হলো অমনি বোঝা গেল আর ব্যাপারটাকে চেপে রাখা যাচ্ছে না। অতএব তৈরি হতে হলো। আর প্যান্ট কোট পরতে ইচ্ছে করছিল না। দামি শালটা জড়িয়ে নিলাম। সুব্রত বারংবার নিষেধ করছিল এমন ঝুঁকি না নিতে। বললাম দেখাই যাক। দরজা খুলতেই মনে হলো সারা শরীরে কেউ বরফ ঘষছে। অদ্ভুত একটা আলো নেতিয়ে আছে বাইরে, বরফের ওপরে। পাজামা পরেছি লম্বা জুতোর ওপরে। ঠান্ডা যেন কুলকুল করে ঢুকতে লাগলো শরীরে। দৌড়ে, যতটা সম্ভব দৌড়ানো যায়, আমরা মূল মোটেলের রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। তখন প্রায় বিকেল। জনা দশেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে। এদের কয়েকজনকে আমরা মোটেলে ঢুকে দেখেছিলাম। আমার শাল জড়ানো পাঞ্জাবি দেখে প্রত্যেকেই যেন কিঞ্চিত অবাক। কাচের জানালার ধারে আমরা বসলাম। বাইরের রাস্তাটা নিঃসাড় বরফে মোড়া। ওপাশের বাড়িগুলোর জানালা দরজা বন্ধ। রাস্তায় কোনো লোক নেই। একজন মহিলা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি খাবার চাই? অরিজিৎ তার সঙ্গে কথা বলে মেনু ঠিক করে দিল। তিনি জানতে চাইলেন আমরা বিয়ার বা হুইস্কি খাবো কিনা। না শুনে ওপাশের টেবিলের দুটি লোক কুতকুতে চোখে হাসল। বোঝা যাচ্ছে এদের এখন বেশ নেশা হয়ে গেছে। হয়তো কাছে পিঠে থাকে, সময় কাটাতে সারাদিন এখানে বসে মদ খায়। পোশাক ট্যুরিস্টদের মতো নয়। আমাদের সুতৃপ্তি বা বসন্ত কেবিনে যেমন চায়ের কাপ নিয়ে অনেকেই সময় কাটায়। একজন আমার দিকে তাকিয়ে জোরে জোরেই কিছু বলল। মনে হলো গায়ে পড়ে ঝামেলা বাঁধাতে চাইছে, কারণ সেই ভদ্রমহিলা লোকটিকে ধমক দিলেন। এরা ইংরেজিতেই কথা বলছেন, কিন্তু উচ্চারণের ধরনের জন্যে মানে বোঝা রীতিমতো মুশকিল। বেশ কিছুক্ষণ আগে একটা বন্দুকের গুলির আওয়াজ শুনেছি। এরকম প্রায় ভৌতিক পরিবেশে যতটা নির্লিপ্ত থাকা যায় ততই ভালো। আমরা চিকেন স্যান্ডউইচ আর মুরগি ভাজা খেলাম। সুব্রত যথারীতি নিরামিষ। পরিমাণেও বেশি নয়। কি করে চলে ফিরে বেড়াচ্ছে ওই জানে। দাম দেবে বলে টাকা বের করে গোনার সময় অরিজিৎ একটু ফাঁপড়ে পড়ল। তার হিসেব মতো $10 বেশি হচ্ছে। নিশ্চয়ই রিসেপশনিস্ট মোমের পুতুল তাকে $10 বেশি দিয়েছে। ভদ্রমহিলাকে দাম মিটিয়ে দিয়ে রিসেপশনে গেল সে। মোমের পুতুল তখনও বসে। অরিজিৎ তাকে জিজ্ঞাসা করল, ম্যাম, আপনি তখন ভুল করে আমাকে $10 বেশি দিয়েছেন। অনুগ্রহ করে ফেরত নিন। ওর বাড়িয়ে ধরা $10 নোটটা মহিলা তেমনি নিস্পৃহ ভঙ্গিতে নিয়ে ড্রয়ারে রেখে দিলেন। একটা ধন্যবাদও পাওয়া গেল না। আমরা আবার বরফের উপর দিয়ে দৌড়াতে লাগলাম ঘরে ফেরার জন্যে। দোকানে গিয়ে জিনিস কিনলে যোগ বিয়োগের মেশিন না থাকলে আমেরিকার সেলসম্যানরা কিরকম বিপাকে পড়ে তা দেখলে অবাক হতে হয়। আমাদের ক্লাস 1-2 ছেলেমেয়ে যেসব যোগ বিয়োগ মুখে মুখে বলে দেয় তা ওদের মেশিন দেখে জানতে হয়। প্রথম প্রথম মনে হতো কেউ মাথা ঘামাতে চায় না। পরে বুঝেছি ছাত্র হিসেবে এদের বেশিরভাগ অংশই খারাপ, খুব খারাপ। সাধারণ জ্ঞান বলতে আমরা যা বুঝি তা অধিকাংশ আমেরিকান ছেলে মেয়ের নেই। অনেকে নিজেদের দেশের ভূগোল অথবা ইতিহাসও জানে না, অথচ প্রাথমিক পড়াশোনার ব্যাপারটা ওরা বিনি পয়সায় সারতে পারে। আমাদের দেশ থেকে বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে এদেশের কলেজে ভর্তির পরীক্ষায় পাশ করে যারা পড়তে আসে, তাদের প্রথম বছরে এদের সঙ্গে ভূগোল ইতিহাসও পড়তে হয়। নিজেদের স্কুলের বিদ্যা সম্পর্কে কলেজগুলোর ধারণা এতেই বোঝা যাবে। সাদাদের যখন এই অবস্থা তখন কালোরা আরো পিছিয়ে থাকবেই।
এই মুহূর্তে একটি কালো ছেলের কথা মনে পড়ছে। ছেলেটির নাম নায়ারবি হার্ডি, বয়স ১৭, থাকে হার্লেমে। নিউ ইয়র্ক টাইমসে ওর কথা পড়েছিলাম। গল্পটা এরকম: একটা ঝোড়ো বাতাস হার্লেমের পার্কের গাছগুলোকে নাড়িয়ে দরজা জানালায় ধাক্কা মারতেই নায়ারবি হার্ডি লাফিয়ে উঠল। তারপর জানালার বাইরে সতর্ক দৃষ্টি রেখে কিছু না পেয়ে বিড়বিড় করল, আমি ভেবেছিলাম কেউ আবার কিছু আরম্ভ করতে যাচ্ছে। এখানকার লোকজন খুব গোলমেলে। সে দেখল সামনের রাস্তার এক কোণে কিছু ছেলে গুলতানি মারছে। সবাই কালো। হয়তো তারা ড্রাগ বিক্রি করছে, হয়তো কোথাও যাওয়ার নেই বলে ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে শুধুই গেজিয়ে যাচ্ছে। তাকে প্রশ্ন করা হলো, নায়ারবি, তোমরা কি করতে চাও? আমার সব বন্ধুরা বড় হতে চায়, খুব দ্রুত অনেক টাকা রোজগার করে জিপ কিনতে চায়, সুন্দরী মেয়ে মানুষ পেতে চায়। তুমিও কি তাই চাও? ইয়া, কিন্তু আমি সেই সঙ্গে বাঁচতেও চাই। নায়ারবি স্কুলে যায় না, তার নাম আর স্কুলের খাতায় নেই। বন্ধুবান্ধবরা প্রায়ই এত বেআইনি কাজ করে যে তাদের নাম পুলিশের খাতায় উঠে গেছে। এই অবস্থায় হার্লেমে তার সৎভাবে টিকে থাকা খুব কঠিন কাজ। বিপদ থেকে মুক্ত থাকা খুব মুশকিল হয়ে পড়েছে। তুমি হার্লেমে থাকো, কাজকর্ম নেই, বয়স অল্প, তুমি নিশ্চিন্তে থাকতে পারবে না। ১৭ বছর বয়সে নায়ারবি তার প্রজন্মের একজন প্রতিনিধি হয়ে উঠেছে, যারা নিউ ইয়র্কের একটি বিশেষ অঞ্চলের রাস্তায় রাস্তায় ড্রাগ এবং অন্যান্য নেশার জিনিসের চক্রে যোগ দিতে বাধ্য। দিলে যেমন হারিয়ে যেতে হবে একদিন, না দিলে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সাউথ ব্রঙ্কসের একটি যুব কেন্দ্রের কর্মী ভিনসেন্ট হিলিয়ার্ড নায়ারবির সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি বলেছেন, অনেকগুলো সুন্দর বিকল্প যা জীবনকে সুস্থ রাখতে সাহায্য করে। তার ব্যবস্থা না করতে পারলে আমরা নায়ারবিকে শিগগির হারিয়ে ফেলব। আমি নিশ্চিত সে একটি চমৎকার তরুণ, কিন্তু ওদের রাস্তাগুলো মোটেই ভালো নয়। তারা যে কোনো তরুণ বা কিশোরকে পরিবর্তিত করে দিতে পারে। মেয়র ডেভিড ডিঙ্কেন্স মনে করেন, পুলিশের সংখ্যা বাড়িয়ে এইসব উদ্দেশ্যহীন তরুণদের অন্ধকার জগতের দিক থেকে এগিয়ে যাওয়া বন্ধ করা যাবে না। তিনি ওইসব অপরাধগুলোর মূলে আঘাত করতে চান, কিন্তু এই ইচ্ছেটার বাস্তব চেহারা দেয়া খুব কঠিন কাজ। মিস্টার হিলিয়ার্ড সে কথাই বললেন। প্রত্যেক সপ্তাহে তিনি বিপদে পড়া টিনেজার্সের দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন। শুধু নায়ারবি নয়, ওর মতো প্রচুর ছেলে মেয়ের সঙ্গে প্রতিদিন হিলিয়ার্ড দেখা করেন। ১৮ বছরের গার্সিয়া বাড়ি থেকে বের হয় পোশাক এবং অস্ত্রে তৈরি হয়ে যে কোনো বিপদের মোকাবেলা করতে। ১৬ বছরের রুবেন জানে যখনই তার বন্দুকের প্রয়োজন হবে, কোথায় গেলে তা পাওয়া যাবে। হিলিয়ার্ড এদের নিয়ে প্রতি সপ্তাহে আলোচনায় বসেন। পুলিশ যেসব ছেলে মেয়েকে অপরাধের জন্য ধরেছে এবং যাদের অপরাধ মারাত্মক ধরনের নয়, হিলিয়ার্ড তাদের নিয়ে কাজ করেন। প্রতি সেশনের শেষে তিনি তার নবীন বন্ধুদের বলেন, এবার তোমরা ফিরে যাচ্ছ, যাওয়ার আগে এসো, আমরা আলিঙ্গন করি। এই প্রস্তাবে সবচেয়ে টাফ ছেলেটিও বেশ মজা পায়। হিলিয়ার্ড তাদের জিজ্ঞাসা করেন, তোমাকে শেষবার কে আলিঙ্গন করেছিল? প্রায় প্রত্যেকেই বলে ফেলে, মনে করতে পারছি না। হিলিয়ার্ড নায়ারবির সঙ্গে যোগাযোগ করলেন। তার মতে ছেলেটির সঙ্গে কথা বললে মনে হবে আমি দেবদূতের সঙ্গে কথা বলছি। কিন্তু ভালো করে ওর চোখ লক্ষ্য করলে বোঝা যাবে ও অনেক মানুষকে গুলিতে মরতে দেখেছে, অনেক অত্যাচারের সাক্ষী। নায়ারবির বাবা মৃত। মা, ২ বোন এবং ঠাকুমার সঙ্গে হার্লেমের ২ ঘরের ফ্ল্যাটে থাকে। মায়ের বয়স ৩৬। তিনি জোর করে হিলিয়ার্ডের কাছে ছেলেকে পাঠিয়েছিলেন, কারণ সে কিছুতেই স্কুলে যেতে চায় না। ভদ্রমহিলা বলেছিলেন, ও যেন কাউকে কেয়ার করি না এমন একটা মানসিকতা আঁকড়ে ধরেছে। নায়ারবি স্বীকার করেছে ১৬ বছর বয়সে সে রাস্তায় দাঁড়িয়ে সকাল ১১টা থেকে ক্র্যাক বিক্রি করেছে। সেটা অবশ্য ২ সপ্তাহের জন্যে, এবং তখন পুলিশের হাত থেকে বাঁচার কায়দাগুলো জেনে গিয়েছিল। ওর কোনো বন্ধু গুলিতে মারা গিয়েছে কিনা প্রশ্ন করা হলে নায়ারবি এমনভাবে তাকিয়েছিল যেন সে এমন বোকার মতো প্রশ্ন কখনো শোনেনি। আমি যার সঙ্গে বল খেলতাম তাকে ওই মুদির দোকানের সামনে গুলি করে মারা হয়। আরেকজন, তার বয়স ছিল ১৬, তাকে গুলি করা হয়। মাথা কেটে পুড়িয়ে দেয়া হয়েছিল। এখনো প্রত্যেক সোমবার আমি হাসপাতালে যাই, কারণ সেখানে আমার এক বন্ধু গুলিতে আহত হয়ে শুয়ে আছে। গার্সিয়া হিলিয়ার্ডের অফিসে এসেছিল বিচিত্র রং মেখে। তার জামায় লেখা ছিল স্বাধীনতার রং সবুজ।
গার্সিয়া বলেছিল, তুমি স্বাধীন হবে না যদি তোমার পকেটে টাকা না থাকে। কিছু টাকা পকেটে না থাকলে তুমি ফালতু মানুষ। গার্সিয়া নিজের নতুন নামকরণ করেছে টিটো। এটা রাস্তার ছেলেদের জন্য। এটা গার্সিয়ার চেয়ে অনেক জোরালো শোনায় এবং তার ব্রঙ্কসের রাস্তায় কেউ নরম হলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ববি ডাউন প্রোডাকশনের সেই গানটি, ইফ ইউ আর সফট ইউ আর লস্ট, গাইতে তার খুব ভালো লাগে। হিলিয়ার্ড এইসব ছেলে মেয়েদের নিয়ে ব্রঙ্কসের রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন। আইলিন নামের একটি মেয়ে বলছিল, আমাদের পাড়ায় সবাই ভাবে যেসব কালো এবং হিস্প্যানিক স্কুলে যেতে চায় তারা সাদাদের অনুকরণ করে সাদা সাজতে চায়। হিলিয়ার্ড কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় একটি পুলিশের পেট্রোল গাড়িকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখা গেল। পুলিশের মাইক্রোফোনে ধমক শোনা গেল, রাস্তা থেকে সরে যাও। সঙ্গে সঙ্গে ছেলেরা উধাও, কিন্তু যখনই পুলিশের গাড়ি চলে গেল তখনই তারা ফিরে এলো। নায়ারবি হেসে উঠল জোরে, এইভাবেই আমরা এখানে বেঁচে থাকি। কিন্তু হিলিয়ার্ড হাল ছাড়েননি। অপরাধ জগতের গন্ধ পাওয়া এসব ছেলে মেয়েদের দলকে তিনি ইস্ট সাইড সেটেলমেন্ট হাউজের জেনারেল ইকুইভ্যালেন্সি ডিগ্রি কোর্সে ভর্তি করতে বদ্ধপরিকর। প্রথম দিন নায়ারবি সেখানে এসেছিল 2 ঘন্টা দেরিতে। হিলিয়ার্ড কিছুই বললেন না। সেটা দেখে নায়ারবি হাসল। হিলিয়ার্ড তাকে জন বন্ড নামের একজন শিক্ষকের সঙ্গে আলাপ করিয়ে দিল। বন্ড নায়ারবিকে বললেন, তোমার ভেতরে নিশ্চয়ই কিছু আছে, নইলে আমরা এত লোক তোমার সম্পর্কে ইন্টারেস্ট নিচ্ছি কেন? হয়তো তুমি নিজে যেটা নিজের মধ্যে দেখতে পাচ্ছ না, এরা সেটা পেয়েছেন। পরের দিন নায়ারবি একেবারে ঠিক সময়ে বন্ডের কাছে উপস্থিত হয়েছিল। প্রায় গল্পের মতো শোনালেও এগুলো সত্যি ঘটনা। 12-13 বছরের পরেই মার্কিন কিশোরদের মনে হয় হাতে ডলার না পেলে বেঁচে থেকে সুখ নেই। বেশিরভাগ মার্কিন পিতা মাতা এ ব্যাপারে সন্তানদের প্রশ্রয় দেন না। সাদা ছেলেদের একটা বিরাট অংশ মনে করে দেশটা তাদের। অতএব যা ইচ্ছে তাই করা যেতে পারে। শুধু পড়াশোনা ছাড়া আমরা যাদের সমাজ বিরোধী বলি তাদের ভূমিকায় এদের নামতে কোনো অসুবিধা হয় না। হয়তো একটু বড় হলে, 18তে পৌঁছলে, যে কোনো পরিশ্রমের কাজ জুটিয়ে নিয়ে ঘন্টা পিছু অথবা সপ্তাহ পিছু ডলার রোজগার করা থেকে কে আটকায় এদের? এই ব্যাপারে ছেলেদের সঙ্গে মেয়েরা পাল্লা দিচ্ছে সমানে। এই বেপরোয়া জীবনের ফল হলো 13-14 বছরের বাবা মাকে দেখা যাচ্ছে অহরহ। অশিক্ষিত কালো বাবা মায়ের ধারণা স্কুলে পড়ে সাদারা, কালোদের ও পথে যেতে নেই। যেহেতু কালোদের শরীর ঈশ্বর শক্ত করে গড়েছেন, তাই কলকারখানার কাজ, দূরপাল্লার ট্রাক চালানো তোমার জন্য অপেক্ষা করছে। আর এই পরিশ্রম যে ছেলে করতে চায় না, যার কোনো প্রাথমিক শিক্ষা নেই, তার জন্য হাত বাড়িয়ে দিয়েছে অন্ধকার জগতের নায়করা। রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে ড্রাগ বিক্রি করলে ভালো পয়সা হাতে আসে। আর এই কাজটা যেহেতু নরম হয়ে করা যায় না, তাই তাকে রোজ আরো বেশি নৃশংস হতে হবে। এরই ফলে আজকের আমেরিকান ছেলেমেয়েদের খুব অল্প অংশই স্কুল এবং স্কুল ছাড়িয়ে কলেজে যেতে পারছে। 100 সেন্টে $1 হলেও তার যোগ বিয়োগ করতে বেশিরভাগ যন্ত্রের সাহায্য নিতে হচ্ছে। হ্যাঁ, আমারও মনে হয়েছিল এমন বিরাট সংখ্যক অশিক্ষিত বা অর্ধশিক্ষিত তরুণের দল যদি প্রতি বছর নাগরিক অধিকার অর্জন করতে থাকে, তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিমান রাষ্ট্রটি কিসের উপর দাঁড়িয়ে থাকবে? যতই কিছু ভালো ছেলে মেয়ে উপরে উঠে যাক, নিচের দিকটা যে একেবারে খাঁ খাঁ হয়ে যাচ্ছে। আর এদের যে জায়গাগুলো দখল করা উচিত ছিল তা পূরণ করতে এতদিন মার্কিন সরকার উদার হাতে বিশ্বের অর্থনৈতিক অনগ্রসর দেশগুলোকে স্কলারশিপ বিলিয়েছে। সেই সব মেধাবী ছেলেদের বৃহদাংশ আর ফিরে যায়নি বলেই আমেরিকা আমেরিকা। অ্যামারিল্লোর মোটেলের ছোট্ট ঘরে চারপাশে স্তূপ বরফ নিয়ে আমরা 3 জন লেপ মুড়ি দিয়ে টিভির সামনে বসে থাকা ছাড়া কোনো কাজ খুঁজে পাইনি। এই বরফে মানুষ দেখতে বেরোনো পাগলামি। দিন সরে যাওয়া মাত্র ঠান্ডা আরো হিংস্র হচ্ছে। লেপের উত্তাপে টিভির দিকে তাকিয়ে থাকা ঢের আরামের। সুব্রত মাছ মাংস সিগারেটের মতো মদ্যপানও করে না। এই সুদর্শন আইনজ্ঞটিকে আমাদের মাসিমা পিসিমারা হীরের টুকরো ছেলে হিসেবে নেবেন। অরিজিৎ এবং আমি কলকাতায় নিয়মিত মদ্যপান করি না, কিন্তু ও ব্যাপারে ততক্ষণই আপত্তি নেই যতক্ষণ পা এবং মাথা ঠিক থাকে। অদ্ভুত ব্যাপার, আমেরিকা এসে 2-একটা রাতের পার্টি ছাড়া আমরা কেউ মদ খাবার কথা ভাবিনি। এখানকার বাঙালিদের পার্টিগুলোও অদ্ভুত। অতিথিকে আধপেগ ভালো হুইস্কি দেওয়া হলো, তিনি সেটি ধীরে ধীরে গলাধঃকরণ করা মাত্র গৃহিণী এসে ঘোষণা করবেন, ডিনার টেবিলে দেওয়া হয়েছে।
ঠান্ডা হবার আগেই, অর্থাৎ অতিথির যদি আরো পানের বাসনা থাকে তো সে গুড়ে বালি। খাওয়া শেষ হলে একটু দামি ওয়াইনের জন্য অনুরোধ। এটাই নীতি। এটুকু একটি বালকের শরীরকেও স্বাভাবিক রাখে। কিন্তু তবু বাঙালি ড্রাইভাররা তা এড়িয়ে চলেন। আজ এরকম প্রচণ্ড ঠান্ডায় মনে হলো মদ্যপান করলে ভালো হতো। মোটেলের রেস্টুরেন্টে গিয়ে বসলে সেটা সম্ভব। কিন্তু কে যাবে অত দূরে এই বরফ ঠেঙ্গিয়ে? মনোজের মুখে শোনা একটা গল্প মনে পড়ল। এক বাঙালি রাজনৈতিক নিউ ইয়র্কে বেড়াতে এসেছেন তার আত্মীয়ের বাড়িতে। ভদ্রলোকের কট্টর রাজনৈতিক ধারণা সম্পর্কে সবাই ওয়াকিবহাল। এককালে শ্রমিক আন্দোলন করে অনেক রেস্টুরেন্ট বন্ধ এবং শেষে হাত বদল করিয়ে এখন প্রায় প্রথম সারিতে চলে এসেছেন। প্রথম সন্ধ্যায় তিনি গম্ভীর মুখে তার আত্মীয়কে জিজ্ঞাসা করলেন, বাড়িতে ভোদকা আছে? আত্মীয়ের সেলারে নানান দামি মদের বোতল। কখনো পার্টি হলে লাগবে বলে এখানকার বাঙালিরা যেমন জমিয়ে রাখেন। তিনি অপ্রস্তুত হয়ে মাথা নাড়লেন। না, তবে এনে দিতে পারি। 20 মাইল দূরে একটা দোকান আছে। 20 মাইল? উফ, তোমার স্টকে কি আছে? 4 রকমের স্কচ, জিন, ওয়াইন, শ্যাম্পেন। ইন্ডিয়ান হুইস্কি নেই? হ্যাঁ, না। আত্মীয়টি খুবই দুঃখিত। ঠিক আছে, স্কচই দাও। তাকে আধ পেগ স্কচ ঢেলে দিয়ে জিজ্ঞাসা করা হলো, বরফ না জল? তিনি বললেন, দুটোই। আধ কেন? 1 পেগ দাও। দেওয়া হলো। আত্মীয়টি মদ্যপান করেন না। ভদ্রলোক বললেন, আসলে রাত্রে একটু পান না করলে দিনভর এত খাটতে হয়। বাদাম কোথায়? বাদাম? বাদাম অথবা চানাচুর? মদ কি এমনি এমনি খাওয়া যায়? বিরক্ত হয়েছিলেন ভদ্রলোক। বাড়িতে ওই দুটোই ছিল না। আত্মীয়টিকে সেই রাত্রে বাদাম কিনতে ছুটতে হয়েছিল। আমাদের খোলা ছাড়ানো বাদাম গুজুদের দোকানে পাওয়া যায়। সেটা প্লেটে পেয়ে ভদ্রলোক খুশি হয়েছিলেন। এরা বুঝি এখানে এমনি এমনি মদ খায়? অদ্ভুত। উইদাউট ফুড ড্রিঙ্ক করলে লিভার খারাপ হয়ে যায়। মনোজ গল্পটা বলে খুব হেসেছিল। এখানে মানুষ এক আধ পেগ খায় শরীর গরম করতে, তাই জল বা চাটের প্রয়োজন হয় না। আমরা সাজিয়ে গুজিয়ে বসি প্রায় মাতাল হবার জন্যে। পার্থক্য তো থাকবেই। এখানকার টিভি সরকার শাসিত নয়। যা ঘটছে তা দেখবার সাহস এদের আছে। হঠাৎ টিভির দিকে তাকিয়ে উৎফুল্ল হলাম। এরকম ঘটনা এখানে ঘটে নাকি? একজন ভারতীয় হিসেবে আমার মনে যে যে কারণে হীনমন্যতা বোধ জন্মায়, তার একটিকে এখানে দেখে আনন্দিত না হয়ে পারলাম না। নিউ ইয়র্ক সিটির নতুন চ্যান্সেলর জোসেফ এ ফার্নান্দেজ আবিষ্কার করলেন যে তার অফিসের জানালাগুলো বেশ নোংরা। তিনি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট অফিসারকে ডেকে পাঠালেন। অফিসারটি জানালো ব্যাপারটা খুবই দুঃখজনক, কিন্তু যে সংস্থার উপর বাড়িটি পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বছরে মাত্র একবারই সেটা করে চুক্তি অনুযায়ী। সেই সময় আসতে এখনো দেরি আছে। ফার্নান্ডেজ সাহেবের কম্পিউটারের একটি কর্ড খারাপ হওয়ায় মিস্ত্রি এসে সারিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু যাওয়ার সময় সে কিছু নোংরা কার্পেটের ওপর ফেলে গিয়েছে। সেটা পরিষ্কার করার কথা বললে তাকে বলা হলো কার্পেট পরিষ্কার করা হয় 1 দিন অন্তর অন্তর। অতএব আরেকটা দিন অপেক্ষা করতে হবে তাকে। এইসব অভিজ্ঞতা থেকে নিউ ইয়র্ক সিটির নতুন চ্যান্সেলরকে এগোতে হবে প্রচুর ধৈর্য নিয়ে। আজ যখন টিভিতে তাকে জিজ্ঞাসা করা হলো গতকাল নতুন দায়িত্বভার নেবার পর তার কি অভিজ্ঞতা হয়েছে, তখন তিনি বললেন, নিয়মতন্ত্রের কড়াকড়ি কাজের স্বাভাবিক গতিকে শ্লথ করে দিয়েছে। যেমন গতকাল তিনি তার সেক্রেটারিকে বলেছিলেন কয়েকটা হলদে কালির কলম অর্ডার দিতে। একটা পাওয়া গিয়েছিল। আরো কিছু চাইলে সেক্রেটারি বলেছে, 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে স্যার, সব রকম নিয়ম মেনে জিনিস পেতে। চ্যান্সেলর সাহেব দর্শকদের দিকে এগিয়ে বললেন, কিরকম উদ্ভট উপায়ে এখানকার শাসন ব্যবস্থা চালানো হচ্ছে বুঝতেই পারছেন। এরা যদি আমার সঙ্গেই এমন ব্যবহার করে তাহলে শিক্ষা বিভাগের অন্যত্র কি হচ্ছে তা ঈশ্বরই জানেন। ফার্নান্ডেজ সাহেব ফ্লোরিডার ডেড কাউন্টি স্কুলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন। চ্যান্সেলর হিসেবে এসে তিনি জানতে পারলেন নিউ ইয়র্ক স্কুল সিস্টেমের বিভিন্ন প্রয়োজনে প্রায় 50,000 কাজের অর্ডার দেওয়া আছে, যা এখনো সম্পূর্ণ হয়নি লাল ফিতের কারণে। কি আনন্দ হলো শুনে, প্রাণ ভরে গেল। এ তো দেখছি আমাদের দেশের সঙ্গে চমৎকার মিলে যাচ্ছে। কাজের লোক ঠিক সময়ে কাজ করে না, একটা ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে নড়তে 5 মাস সময় লাগে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার হাতে বিভিন্ন খাতে লাখ লাখ টাকা খরচের জন্য থাকে। তার চেয়ারের পায়া ভেঙে গেলে সারাবার জন্য টেন্ডার কল করে ৩ মাস অপেক্ষা করতে হয়। কোনো উপায় নেই। আমেরিকা সম্পর্কে যে ধারণা এতকাল লালন করেছি, চ্যান্সেলর সাহেবের বক্তব্য শোনার পর বেশ গোলমাল হয়ে গেল। চুপচাপ দেখে যেতে যেতে সুব্রত আচমকা মন্তব্য করল, এরকম কি ডিফেন্স বা অন্য ক্ষেত্রে হয়? কখনো না। সেখানে সামরিক তৎপরতায় কাজ হয়। শিক্ষা বিভাগ বলে এই চেহারা। ব্যাপারটা মেনে নেওয়া একটু অস্বাভাবিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম এখান থেকেই দুটো পথে নিউ জার্সিতে যাব। এতে আরেকটা উপকার হবে। অরিজিৎ এবং সুব্রত যেমন দেশের নিচের দিকটা দেখবে, সমুদ্রের ধারের মানুষজন এবং তাদের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হবে, তেমনি আমার কাছে আশেপাশের জায়গাগুলো অজানা থাকবে না। পরে একসঙ্গে বসে অভিজ্ঞতা মিলিয়ে নেওয়া যাবে। অরিজিতের কাছে গ্রে হাউন্ড রেলওয়েজ টাইম টেবল আছে। আমেরিকা এবং কানাডায় গ্রে হাউন্ড বাস যেসব রুটে যাতায়াত করে তার বিশদ সময়সূচি ওতে পাওয়া যায়। একেবারে ঘড়ির কাঁটা মেনে চলে ওরা। এমন একটা সুশৃঙ্খল ব্যবস্থার কথা ভারতীয় রেলওয়ে এখনো কল্পনাই করতে পারে না। টাইম টেবিল ঘেঁটে দেখা গেল আমার বাস আছে সন্ধ্যে ৭টা, ১০টা ৪০-এ আর রাত ৩টেতে। সন্ধ্যের বাস ছেড়ে গেছে এতক্ষণে। ভোর রাতের বাসে এরকম ঠান্ডায় মরে গেলেও যেতে পারবো না। সেক্ষেত্রে অপেক্ষা করতে হয় কাল দুপুর পর্যন্ত। কিন্তু সেখানেও বিপদ। আমি যেসব বড় শহরে রাত্রিবাসের জন্য থামবো, সেখানে পৌঁছাবো মধ্যরাত্রে। একা যাওয়ার পক্ষে সেটা বাঞ্ছনীয় নয়। অতএব রাত ১০টা ৪০-এর বাস ধরতে পারলে সব ল্যাঠা চুকে যায়। অরিজিৎরা ইচ্ছে করলে আজকের রাতটা এখানে থাকতে পারত, কিন্তু আমি চলে যাচ্ছি বলেই হয়তো ওরাও ঠিক করলো মায়ামির বাস এই রাতেই ধরবে। ওদেরটা আরো পরে, রাত ১২টায়। আপাদমস্তক নিজেকে মুড়লাম। ড্রয়ার, গেঞ্জি, উলিকটের গেঞ্জি, সার্ফ, হাফ সোয়েটার, ফুল সোয়েটার, জ্যাকেট এবং ওভারকোট। হাতে গ্লাভস, মাথায় টুপি, পায়ে উলের মোজার উপরে গোড়ালি ঢাকা জুতো। দরজা খুলে বাইরে পা দেওয়া মাত্র মনে হলো আয়োজন ঠিক আছে। ঠান্ডা তেমন লাগছে না। সুটকেস নিয়ে বরফ ভেঙে রিসেপশনে এসে মোমের মূর্তিকেই পেলাম। ভদ্রমহিলার ডিউটি কখন শেষ হয়? তাকে চাবি ফেরত দিয়ে জানালাম আমরা আজ রাত্রেই ফিরে যাচ্ছি। তিনি কোনো মন্তব্য করলেন না। তখন আকাশে চাঁদ ছিল। এমন পাণ্ডুর চাঁদ নজরুল ছাড়া কেউ দেখেননি। চারপাশে থিকথিকে বরফ, পায়ের গোড়ালি ডুবে যাচ্ছে। সনসনে হাওয়ার চাবুক খেতে খেতে সুটকেস হাতে আমরা ৩টে প্রাণী হাঁটছি। হঠাৎ গাল, ঠোঁট, নাক কনকন করে উঠল, এবং তারপরে এইসব আড়াল নস্যাৎ করে মেরুদণ্ডে কনকনানি ছড়ালো। জানি না জ্যোৎস্নারাত বলেই কিনা রাস্তার আলোগুলো নেভানো কিনা, কিন্তু সেই সব ড্রাকুলার ছবির পটভূমি মনে পড়ছিল। সুব্রত বলল, পাগল ছাড়া কেউ এই রাস্তায় এখন হাঁটবে না। আমি হাসলাম, কিন্তু দাঁতে দাঁত লেগে যে বাজনা বাজছিল তাতে হাসিটা নিজেই টের পেলাম না। গুনগুন করে গাইবার চেষ্টা করলাম। এটা একটা অদ্ভুত প্রেসক্রিপশন, খুব কাজে লাগে। যখনই কোনো বড় সমস্যায় পড়েছি আমি গুনগুন করেছি। এতে মন অন্যমনস্ক হয়, সমস্যাটা আর ভারী হয় না। তোরে না হেরিয়া ওরে উন্মাদ, পাণ্ডুর হলো আকাশের চাঁদ। গাইতে গাইতে শব্দগুলো পাল্টে নিলাম। তোদের হেরিয়া ওরে উন্মাদ, পাণ্ডুর হলো আকাশের চাঁদ। গ্রেহাউন্ডের টার্মিনালে ঢোকার পর সেই উত্তাপ ছাড়িয়ে কনকনানি থামাতে থামাতে মনে হয়েছিল এইরকম চাঁদ যেন এ জীবনে আর দেখতে না হয়। বিশাল বদ্ধ ঘরে গরম হাওয়া বইছে, অথচ সাকুল্যে আমাদের নিয়ে জনাশাতেক মানুষ। কেউ কোনো শব্দ করছে না। পাশের রেস্টুরেন্টের কাউন্টারের এক ভদ্রমহিলা চুপচাপ বসে। টিকিট কাউন্টারে শুধু একটি কালো ছেলে এক তরুণীর সঙ্গে গল্প করছে নিচু গলায়। এখানে টিকিটে ছাপ মারতে হবে। কাছে যেতেই কানে এলো কালো ছেলেটি সাদা তরুণীকে বলছে, হ্যাঁ আমার ইল্লু একটা দারুণ জায়গা, এ কথা তুমি শোনোনি কেন তাই বুঝতে পারছি না মিস। ১০টা ৪০-এর বাসটা না ধরে তুমি বরং ভোরের বাস ধরো। আমরা সুন্দরভাবে রাতটা কাটিয়ে দিতে পারি। আর ১০ মিনিটের মধ্যে আমার ডিউটি শেষ হয়ে যাবে। তারপর সবটাই আমার, কোনো চিন্তা নেই। তরুণী হাসল। শুনে খুব ভালো লাগছে, কিন্তু আমাকে যেতেই হবে। আহা, তবু আরেকবার চিন্তা করো। ইয়েস, কি চাই আপনাদের?
ছেলেটি আমাদের অবস্থান সম্পর্কে সচেতন হলো। প্রয়োজন মিটিয়ে আমরা চলে এলাম কিছুটা দূরে। তখনও ছেলেটি মেয়েটিকে বুঝিয়ে যাচ্ছে অ্যামারিল্লোর মহিমা। এটা ওরাই পারে। কেউ কাউকে চেনে না, হঠাৎ দেখা হলো, হয়তো ভালো লাগলো। তারপর যখন কথা শুরু হলো তখন মনে হবে কত কালের চেনা। ঠিক 10:35-এ বাস এলো। খারাপ লাগছিল, কিন্তু মন শক্ত করে ড্রাইভারকে টিকিট দেখিয়ে বাসে উঠলাম। কেউ নামেনি, সবাই ঘুমাচ্ছে। পেছন দিকের আসনগুলো একদম ফাঁকা। বাসের ভেতর চমৎকার গরম। জানালার ধারে বসে বাইরে তাকালাম। কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সময় দেখলাম কাউন্টারে দাঁড়ানো সেই মেয়েটি তার ব্যাগ নিয়ে এগিয়ে আসছে জায়গা খুঁজতে খুঁজতে। তাহলে ওর যাওয়াটা সত্যিই জরুরি। পাশের জোড়া সিটে ধপ করে শরীর ছেড়ে দিয়ে মেয়েটি পকেট থেকে সিগারেট বের করে আমার দিকে তাকালো, তাকিয়ে হাসলো। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা ভ্রমণ উপন্যাস বিনি সুতোয়। উপন্যাসটির পরবর্তী পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।